রাজাদের লেখা গল্প ভাঙন। আর কতদিন আমাকে এভাবে টানবি তুই? তোর নিজেরও তো একটা সংসার আছে। আর তাছাড়া আমি তো আজকাল বাচ্চাদের পড়িয়ে কিছু রোজগারও করছি নাকি? অরিন বলে, আমার সংসারের চিন্তা তোকে করতে হবে না। এই টাকাটা রাখ, একটা ডাক্তার দেখিয়ে নে। এতদিন ধরে একটানা কেসে যাচ্ছিস, এরপরে তুই একটা বড়সড় অসুখ বাঁধালে বিপদে পড়ে যাবেন কাকিমা। মৈত্রী বলে। মৈত্রীর জোর করে হাতে গুঁজে দেওয়া টাকাটা মুঠো নিয়ে অরিন বলে, ধুর, আমার কিছু হবে না রে। আমি শালা একটা ফরগটেন স্টোরি, ওপরওয়ালাও আমাকে নেবে না। মৈত্রী বলে, আবার তুই এইসব আজে বাজে কথা বলছিস? তোকে কতবার বলেছি না এইসব কথা একদম বলবি না? তোর ঝলমলে অতীতটা কি তুই ভুলে গেলি? তুই আবার ঠিক ঘুরে দাঁড়াবি। মিলিয়ে নিস আমার কথা। এখন আমি যাই রে, মেয়েটাকে আঁকার স্কুল থেকে নিতে হবে। অরিন বলে, সাবধানে যাস। মৈত্রী দমদম স্টেশনের দিকে যাওয়া একটা রানিং অটোকে হাত দেখিয়ে থামিয়ে উঠে পড়ে। অটো চালকের মুখটা এক ঝলক দেখে অরিনের মনে হয় যেন সুভাষ চালাচ্ছে। যাক, ছেলেটা তাহলে এতদিন বাদে একটা গতি হলো। বহুদিন ধরে পারমিটের জন্য হত্যে দিয়ে পড়েছিল নেতার কাছে। ভোট আসছে, তাই এতদিনে বোধহয় সুভাষের ভাগ্যে শিখে ছিঁড়ল। অরিনের অবাক লাগে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়া সুভাষ আজ সিঁথির মত দমদম রুটে অটো চালাচ্ছে। একেই বলে ভাগ্য। সাইড থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় পকেটে মোবাইলে ভাইব্রেশন টের পেল রণজয়। ফোনটা হাতে নিয়ে দেখল মীনাক্ষী ফোন করেছে। এই রে, বাড়ি থেকে বেরোনোর সময় পই পই করে মীনাক্ষী বলে দিয়েছিল ফ্লাইটের টিকিট বুক করার জন্য এজেন্টকে ফোন করতে, কিন্তু একদম ভুলে গেছে। সামনের সপ্তাহে বৃহস্পতি শুক্র দুটোই স্কুলে ছুটি, তাই 4 দিনের ঝটিকা সফরে কালিম্পং যাওয়ার প্ল্যান করা হয়েছে। হোটেল বুকিং আর এয়ারপোর্ট থেকে গাড়ি পাওয়াটা সমস্যা হবে না। ইন্দ্রের হোটেলেই ওঠা যাবে, ওদের নিজেদেরই কার সার্ভিস আছে। এখন ফ্লাইটের টিকিটটা পেলেই তুতুইয়ের সামনের মুখ রক্ষা হয়। মীনাক্ষীর কলটা কেটে বিনোদকে ফোন করে। আজ অবধি কখনো টিকিট জোগাড় করতে ব্যর্থ হয়নি ও। সে পুজোর সময়ই হোক কিংবা ক্রিসমাসের সময়ই হোক, ট্রেনের অথবা প্লেনের যে কোনো টিকিটই ম্যাজিকের মতো জোগাড় করে ফেলে। যদিও কমিশনটা একটু বেশি, তা হোক, প্রয়োজনের সময় ও নিশ্চিত মুশকিল আসান। রণজয় ফোনে ওর নাম এজেন্ট বিনোদ বলে সেভ করে রেখেছে। এবারেও হতাশ করল না ও। টিকিটের কথা বলতেই বলল, কোনো চিন্তা নেই দাদা, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বৃহস্পতিবার ভোরে যাবেন আর রবিবার দুপুরের ফ্লাইটে ফিরবেন তো? ও হয়ে যাবে। আপনি বরং ইন্দ্রর সাথে কথা বলে হোটেল আর গাড়িটা বুক করে নিন। ইন্দ্রর সাথে আলাপও হয়েছিল বিনোদের মারফতই, তাই রণজয় ইন্দ্রর সাথে কথা বলে হোটেল আর গাড়ির বুকিংয়ের দায়িত্বটা বিনোদকেই নিতে বলে। বিনোদের সাথে কথা শেষ করে মীনাক্ষীকে ফোনে অ্যাকশন টেকেন রিপোর্ট দিয়ে নিশ্চিন্তে একটা সিগারেট ধরাই ও। উফ, সকাল থেকে একের পর এক কাজ করে যাচ্ছে। যাক, আজকে সাইটে গিয়ে মনটা ভালো হয়ে গেল। 4টে পার্টি এসেছিল। 5,500 টাকা স্কোয়ার ফুট শুনেও নিতে রাজি হয়ে গেল। তার মানে খুব তাড়াতাড়ি ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে যাবে। যাক, এতদিনে মনে হচ্ছে সাফল্য ওর দিকে এগিয়ে আসছে। এইবার স্বপ্নগুলোকে এক এক করে পূরণ করতে হবে। আর একবার যদি অরিনের জ্যাকপটটা হাতে পায়, তাহলে আর কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। টয়োটার শোরুমটার পাশ দিয়ে যাওয়ার সময় গাড়িটা থামাতে বলে। কাঁচের দেওয়ালের ওপারে চেরি রঙের ইনোভাটার দিকে তাকিয়ে মনে মনে বলে, আর বেশি দিন তোকে কাঁচের দেওয়ালে বন্দি হয়ে থাকতে হবে না। এবার তোকে খুব তাড়াতাড়ি আমি নিয়ে যাব। লাইনের কাছে পৌঁছে শর্মিষ্ঠার মনে হলো অন্তত 50-60 জন তার সামনে লাইনে দাঁড়িয়ে আছে। আজকে কাজটা হবে তো? এখনই প্রায় 12টা বাজে। 2টো অবধি ফর্ম জমা নেয়। আর একটু আগে বেরোলেই বোধহয় ভালো হতো, কিন্তু সমীর আজকেই দেরি করে কাজে বেরোলো। ও বাড়ি থেকে না বেরোলে তো আর শর্মিষ্ঠা বেরিয়ে আসতে পারতো না। সানগ্লাসটা চোখে দিয়ে ভালো করে ওড়নাটা মাথায় টেনে নেয়। আশপাশে ঘাড় ঘুরিয়ে দেখে, না, চেনাশোনা কোনো লোক এখনও অবধি চোখে পড়েনি। মানিকটাকেও কোথাও দেখা যাচ্ছে না। যদিও ও বলেছে যে ও নাকি কথা বলে রেখেছে। ফর্মটা ফিল আপ করে আধার কার্ড আর ভোটার কার্ডের কপির সাথে একটা ক্যান্সেলড চেক দিলেই হয়ে যাবে। সব ডকুমেন্ট সঙ্গেই আছে। তবু কেমন যেন ভয় ভয় করছে ওর। মানিকটা সঙ্গে থাকলে ভালো হতো। অবশ্য আসল ভয় এখানে নয়। সমীর যখন জানতে পারবে ওকে না জানিয়ে শর্মিষ্ঠা অনুদানের জন্য ফর্ম জমা করেছে, তখন তুলকালাম করবে। যদিও ব্যাংক অ্যাকাউন্টটা শর্মিষ্ঠার একার নামেই,
তবে সমীরই বেশিরভাগ সময় ওটা অপারেট করে। মাসে মাসে যখন যেমন সুবিধে 2-400 করে জমা করে, আবার প্রয়োজন মতো শর্মিষ্ঠাকে চেক সই করিয়ে টাকা তুলেও আনে। তবে একথা সত্যি, সমীরের নিজের অথবা ওর বাড়ির প্রয়োজনে কখনো টাকা তুলে নেয় না। ওই শর্মিষ্ঠারই বাপের বাড়ির দিকে কোনো অনুষ্ঠান থাকলে উপহার কেনার জন্য হয়তো কখনো সখনো টাকা তুলতে হয়। এমনিতে সমীর মানুষটা মোটের উপর খারাপ নয়, তবে একটু বেশি মাত্রায় আদর্শবাদী। এই অনুদানের ব্যাপারে শর্মিষ্ঠাকে আগাম সতর্কবাণী শুনিয়ে রেখেছে। শোনো, পাড়ায় দেখছি অনেক মেয়ে বউরাই অনুদানের টাকা পাওয়ার লোভে পার্টি অফিসে ফর্ম জমা দিচ্ছে। তুমি কিন্তু ওদের দেখে নেচে উঠো না। মাসে মাসে এই অনুদানটা সরকার দিচ্ছে গরিব নিম্নবিত্ত লোকেদের জন্য, যাদের কোনো নির্দিষ্ট মাসিক আয় নেই। কিন্তু এখন দেখছি মধ্যবিত্তরাই বেশি করে এর ফায়দা লুটছে। শর্মিষ্ঠা চুপ করে থেকেছে, কোনো উচ্চবাচ্য করেনি, কিন্তু মনে ভেবেছে মধ্যবিত্তরা যদি এই অনুদানটা পাওয়ার যোগ্যই না হতো, তাহলে সরকার কেন এটা পাওয়ার জন্য প্রাপকের মাসিক আয়ের সীমা বেঁধে দেয়নি। আরও রাগ হলো যখন শুনলো পাড়ার মীরা কাকিমা, মিনতি মাসি আর রুবিদিও অ্যাপ্লাই করেছে। তার মধ্যে রুবিদির অ্যাকাউন্টে তো টাকা আসতে শুরু করেছে। রুবিদি অবশ্য দেখা হতে নিজের মুখে কিছুই বলেনি, অবশ্য বলবেই বা কেন? এ তো আর মেয়েদের হায়দ্রাবাদে চাকরি পাওয়ার খবর নয় যে বলবে। মানিকের কাছেই জেনেছে ও। মানিক তো বলেছিল, বৌদি আপনি ফর্ম জমা দিতে কিন্তু কিন্তু করছেন কেন? আর এদিকে পাড়ার অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। রুবিদির বর্ত মাল্টিন্যাশনালে চাকরি করে। একটাই মেয়ে, সেও হায়দ্রাবাদে চলে গেল। রুবিদি গত 3 মাস ধরে টাকা পেতে শুরু করেছে। ওদিকে মিনতি মাসির হাজব্যান্ড তো বড় চাকরি করতেন। বছরে একবার করে ভালো ভালো জায়গায় বেড়াতে যেতেন ওনারা। সেই মিনতি মাসিও ফর্ম জমা করেছেন। সব থেকে অবাক কাণ্ড তো মীরা কাকিমা করেছেন। ওনার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনার, উনিও নাকি অনুদান পাওয়ার চেষ্টা করছেন। তবুও শর্মিষ্ঠা মৃদু আপত্তি করেছিল সমীরের কথা বলে, কিন্তু মানিক আমল দেয়নি। বলেছিল, ছাড়ুন তো বৌদি সমীরের কথা, ওকে ছোটবেলা থেকে চিনি, বোকার মতো আদর্শ নিয়ে পড়ে আছে। সেদিন তো দেখি ক্লাবে লম্বা চওড়া ভাষণ দিল। এসব সুযোগ নিয়ে মধ্যবিত্ত তার আত্মসম্মান বলি দিচ্ছে। এভাবে সুযোগ নিলে প্রকৃত নিরীরা সাহায্য থেকে বঞ্চিত হবে। যত সব ফালতু কথা। আরে বাবা, সরকার বিবেচনা করেই অনুদান দিচ্ছে। তোকে সরকারি ব্যাপারে মাথা ঘামাতে কে বলেছে? আপনি বৌদি ফর্মটা জমা করুন তো। প্রথমে একটু চেঁচাবে হয়তো, তারপর মাসে মাসে অ্যাকাউন্টে টাকা ঢুকলেই দেখবেন অভ্যাস হয়ে যাবে। আরে হাতের লক্ষ্যে কেউ পায়ে ঠেলে? অটো থেকে নামতেই মৈত্রী দেখে প্রদীপ পেয়ারা বাগানের মুখে দাঁড়িয়ে আছে। বুকটা অকারণেই কেঁপে যায়। এই সময় তো ওর এখানে থাকার কথা নয়। ও তো এই সময় হয় পার্টি অফিসে, না হয় ওদের সিন্ডিকেট না কী সব হয়েছে তার কাজেই ব্যস্ত থাকে। মৈত্রী ওর কাজকর্মের সঠিক হদিশ পায় না। তবে আজকাল রোজগারপাতি ভালোই করছে বলে মনে হয়। কিছুদিন আগেই গরম আসছে বলে ঘরে এসি বসালো। অনেক দিন ধরে মেয়েকে একটা প্রাইভেট টিউটর দিতে বলেছিল মৈত্রী, কিন্তু প্রদীপ কোনো গা করছিল না। হঠাৎ নিজেই প্রাইভেট রোডের কাছে একটা ভালো কোচিংয়ের সন্ধান নিয়ে এলো। অল সাবজেক্ট পড়াবে ওরা। পয়সা একটু বেশি নেয়, কিন্তু বেশ যত্ন নিয়ে পড়ায়। গত মাস থেকে মেয়ে পড়তে যেতেও শুরু করেছে। প্রদীপই বাইকে করে পৌঁছে দেয়, আবার নিয়ে আসে। কিন্তু প্রদীপের যে কাজটায় মৈত্রী সব থেকে বেশি অবাক হয়েছে, সেটা হলো গত মাস 3 ধরে প্রদীপ ওকে মাসে মাসে হাত খরচ দিচ্ছে, যা বিয়ের পর এত বছরে কখনো দেয়নি। তার মানে আজকাল বাবু ভালোই রোজগার করছেন। যদিও কখনো মৈত্রীকে ওর কাজের ব্যাপারে খুঁটিয়ে কিছু বলেনি, মৈত্রীরও কখনো সে খোঁজের দরকার পড়েনি। ও হাতে টাকা পেয়েই খুশি হয়েছে। মাকে মাসে মাসে কিছু করে দিতে পেরেছে, আর অরিনটার হাতেও জোর করে কিছু টাকা ধরিয়ে দিতে পেরেছে। ওরা ছোটবেলার বন্ধু। ওর বাবা স্কুলের মাস্টারমশাই ছিলেন। অরিনটা পড়াশোনায় ছিল ব্রিলিয়ান্ট। ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি করতো ছেলেটা। কিন্তু ওই কপাল, একটা ভুল বিয়ে করে বেচারা শেষ হয়ে গেল। 3 মাসও বোধহয় সংসার করেনি। 498-এর খপ্পরে পড়ে জেলে গেল। খোরপোশের মামলা মোকদ্দমা মিটিয়ে যখন জেল থেকে বেরোলো, তখন টাকা পয়সা মান সম্মান সব শেষ। চাকরিটা তো অ্যারেস্ট হওয়ার পরপরই বোধহয় গিয়েছিল। এই ধাক্কা সহ্য করতে না পেরে মাস্টারমশাই চলে গেলেন। তারপর থেকে অরিন আর মাসিমার লোকচক্ষু এড়িয়ে কার্যত নিজেদের গৃহবন্দী করে রেখেছে। প্রদীপ মৈত্রীকে নামতে দেখে এগিয়ে এসে বলল, কী গো, মা কেমন আছেন? মৈত্রী বলে, ওই একই রকম। তুমি এখন এখানে চলে এলে? প্রদীপ বলে, এই সময় পিকুর আঁকার ক্লাসের ছুটি হয় তা আমি তো জানি। আমার এখন কোনো কাজ ছিল না,
তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে একসাথে ফিরি। আচ্ছা, পিকুটা তো ফিশ ফ্রাই খেতে ভালোবাসে। দমদম রোডে নতুন মিত্র ক্যাফে খুলেছে, চলো আমরা তিনজনে আজ ওখানে ডায়মন্ড ফ্রাই খাবো। মৈত্রী বলে, মাসের শেষে কি দরকার এতগুলো টাকা খরচ করার? প্রদীপ হেসে বলে, আরে ছাড়ো তো, সবসময় খরচের চিন্তা করলে বাঁচা যায়। তুমি যাও পিকুকে নিয়ে এসো, আমি এই গলির মুখটায় দাঁড়িয়ে আছি। মৈত্রী চিন্তা নিয়ে গলিতে ঢোকে। প্রদীপ কি কোনো বৎসঙ্গে পড়েছে? এত খরুচের লোক তো কখনো ছিল না। তবে বেশ লাগছে, মেয়ের প্রয়োজন এবং পছন্দের খোঁজ রাখছে, ওকে হাতে টাকা দিচ্ছে, আর বেশি কি চাই। পার্কটা এক পাক ঘুরে নেওয়ার পরেও কোথাও মানিককে দেখতে পেল না অরিন। বিকেল আর সন্ধ্যের মাঝামাঝি এই সময়ে চেয়ারগুলো বেশিরভাগই কম বয়সী ছেলে মেয়ের দখলে। অরিনের হাসি পায়, এই চরম দুঃসময়ের মধ্যেও মানুষ প্রেমে আস্থা রাখতে পারছে। কে জানে, হয়তো শুধুমাত্র টাইম পাস করে এরা, অথবা কখন এই মরা বিকেলের মধ্যে কিছুটা আলো বেঁচে আছে জীবনে। পার্কটাতে কোথাও এক ফোঁটা ঘাসের চিহ্ন নেই। গরমকালের এই ঘোলাটে শক্ত মাঠেতেই 5-6টা 12-13 বছরের বাচ্চা ফুটবল খেলছে। ক্রিকেটের এই রমরমা বাজারেও যে বাচ্চারা ফুটবল খেলার উৎসাহ পাচ্ছে, এটা দেখে ভালো লাগলো ওর। সুভাষটা সেন্ট্রাল ফরওয়ার্ডে দারুণ খেলতো। গোলকিপারের দিকে পিট করে বলটা চেস্ট ট্যাপ করে বিদ্যুৎ গতিতে গোলার মতো শট মারত। গোলকিপার কিছু বুঝে ওঠার আগেই বল জালে জড়িয়ে যেত। সুভাষ সে সময় রেগুলারলি বড় বড় ক্লাবে ট্রায়াল দিতে যেত, কিন্তু কোনো এক অজানা কারণে বড় ক্লাবগুলো থেকে কখনো ডাক পায়নি। কেন যে লোকে বলে যে ভালো হয় তার সাথেও ভালো হয়, কে জানে। সুভাষ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল, অত ভালো ফুটবল খেলল, কিন্তু একটা ভদ্রস্থ চাকরি পেল না। অনেক দিন ধরে দাদাদের পিছনে লেগে থেকে থেকে অবশেষে হাতে অটোর চাবি পেল। হায় রে জীবন! হঠাৎ অরিনের মনে হয় লাইফ কেবল ওর সাথেই শত্রুতা করেনি, আরও অনেককেই দুমড়ে দিয়েছে। হ্যাঁ, একথা সত্যি, ওর মতো হাজতবাস হয়তো পরিচিত আর কাউকে করতে হয়নি। হঠাৎ পুরনো কথাগুলো মনে পড়তে হাত পাগুলো কাঁপতে শুরু করে। আবার পার্ক থেকে বেরিয়ে এসে বাড়ির পথ ধরে। এই অরিন, দাঁড়া দাঁড়া! পিছন থেকে ডাক শুনে বুঝতে পারে সমীর ডাকছে। পাশে এসে সমীর বলে, কী রে, কেমন আছিস? কোথায় গিয়েছিলি? অরিন বলে, এই একটু মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছিলাম। মানিককে খুঁজতে বেরোনোর কথাটা চেপে যায়। সমীর জানতে চায়, মাসিমার কি হয়েছে রে? অরিন বলে, সেরকম সিরিয়াস কিছু নয়, বয়স হয়েছে তো তাই বাতের ব্যথাটা একটু বেড়েছে। সমীর বলে, কতদিন পর তোকে দেখলাম, বড্ড রোগা হয়ে গিয়েছিস। পাড়ায় বেরোনো তো একদম বন্ধই করে দিলি। মাঝে মাঝে তো একটু বেরোলেও পারিস। ঘরে বসে থেকে তো তোর চুলে পাক ধরে গেল রে। রোজগারপাতির ধান্দা কিছু করতে পারলি? সমীর অরিনের ছোটবেলার বন্ধু, যেমন মানিক, সুভাষ, রণজয়েরা। ছোটবেলায় সারাদিন ধরে ওরা বল পেটাতো একসাথে। বড় হয়ে প্রত্যেকের জীবন আলাদা আলাদা হয়ে গেলেও কোথাও একটা টান ঠিক রয়ে গেছে। সমীরের করা প্রশ্নটা যে আন্তরিকতা থেকেই করা, সেটা বুঝতে পারলো উত্তর দিতে ইচ্ছে করে না অরিনের। ও জানে, ও চাইলেও কাউকে বোঝাতে পারবে না যে আজকাল ওর একা থাকতেই বেশি ভালো লাগে। লোকে ভাববে ও হয়তো লজ্জায় নিজেকে ঘরবন্দি করে রেখেছে। প্রথম প্রথম হয়তো তাই থাকতো, কিন্তু এখন আর সেই লজ্জার ব্যাপারটা নেই। এখন যেন ওই সকালের কটা বাচ্চাকে পড়ানো ছাড়া আর কোনো কাজই করতে ইচ্ছে করে না। আশেপাশের পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে জানতেও ইচ্ছে করে না। কারোর সাথে খানিকক্ষণ কথা বলার পরই কেন কে জানে হাই উঠতে থাকে, কিন্তু কে বুঝবে সে কথা। অরিনকে চুপ করে থাকতে দেখে হাত ধরে টানতে টানতে নিজের বাড়ি নিয়ে এলো সমীর। একমাত্র মৈত্রী কিছুটা বোঝে ওকে। একদম ছোটবেলায় যখন মাঠে গিয়ে খেলার বয়স হয়নি, তখন থেকে ওদের বন্ধুত্ব। সে কথা মেয়েটা আজও ভোলেনি। ওর স্বামীর আর্থিক অবস্থা যে খুব একটা ভালো নয় সে কথা অরিন জানে। তা সত্ত্বেও মাঝে মাঝে এসে জোর করে কিছু টাকা হাতে গুঁজে দিয়ে যায়। সমীরের বউ শর্মিষ্ঠাকে খুব ভালো লাগে অরিনের। বেশ হাসি খুশি মেয়েটা। ওদের বিয়েতে অরিনরা খুব মজা করেছিল। বাসর জায়গা থেকে শুরু করে ফুলসজ্জার খাট সাজানো পর্যন্ত সব কাজ করেছিল বন্ধুরা মিলে। কত পেছনে লেগেছিল শর্মিষ্ঠার তখন, কিন্তু এতটুকু অসন্তুষ্ট হয়নি মেয়েটা। একটা সাধারণ চাকরি করে সমীর, তাও কি সুন্দর মানিয়ে নিয়েছে ও। চা নিয়ে এসে বলে, কেমন আছো অরিন্দা? কতদিন বাদে এলে তুমি? সমীর বলে, আজও কি আসতে চাইছিল? জোর করে টেনে এনেছি। হ্যাঁ রে অরিন, আজ সকালে কাজে যাওয়ার সময় মানিককে দেখলাম তোর বাড়ির কাছ থেকে বেরোতে। ও কি আড্ডা মারতে যায় নাকি তোর সাথে? অরিন খেয়াল করে মানিকের প্রসঙ্গ উঠতেই কেমন যেন আড়ষ্ট হয়ে যায় শর্মিষ্ঠা।
রান্নাঘরে কাজ আছে বলে ভেতরে চলে যায়। অরিন বলে, আরে না না, ওকেই তো পার্কে খুঁজছিলাম তখন। কি উৎপাত শুরু করেছে বলতো ছেলেটা। মাকে গিয়ে দুবেলা বলছে, মাসিমা অনুদানের জন্য ফর্ম ফিল আপ করে আসবেন চলুন। আমার এসব একদম ভালো লাগে না। আরে এভাবে টাকা নিতে আমার খারাপ লাগে। ওকে বলেছি কিন্তু বুঝতেই চাইছে না। সমীর বলে, একদম ঠিক বলেছিস। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ওস্কাচ্ছে। শর্মিষ্ঠাকে তো কদিন ধরে খুব বিরক্ত করছিল। আমি শর্মিষ্ঠাকে বারণ করে দিয়েছি। মানিক এইসব করে ওর দলে নিজের পয়েন্ট বাড়াতে চাইছে, সেটা লোকে বুঝছে না। আর লোকজনেরও বলিহারি মানসিকতা, যেখান থেকেই আসুক ফোকটে কিছু টাকা এলেই হলো। এই লোভটাই নেতারা ক্যাপচার করছে। চল একদিন মানিকটাকে ধরে করকে দিই। শালা ভাবতে পারিস, ছোটবেলার সেই মুখচোরা মানকে আজ নেতা হওয়ার স্বপ্ন দেখছে। আপনি কিছু ভাববেন না রণজয়দা, আমি মৈত্রী মানে আমার বউকে লাগিয়ে দিয়েছি ওই অরিন ছেলেটার পিছনে। ব্যাটার রোজগারপাতি তো বিশেষ কিছু নেই, ও ঠিক নতি স্বীকার করবে। আপনি কিন্তু আমাকে দেওয়া কথাটা মনে রাখবেন একটু। প্রদীপ বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিল। নিজের নামটা শুনে মৈত্রী বারান্দায় চলে আসে। ওর কথা শেষ হলে প্রশ্ন করে, কার সাথে কথা বলছিলে? আমার নাম করে কাকে কি বলছিলে? প্রদীপ চমকে ওঠে মৈত্রীর গলা শুনে। বলে, ও কিছু না, কাজের ব্যাপারে ফোন করেছিলাম। মৈত্রী জানতে চায়, সে তো বুঝলাম, কিন্তু তোমার কাজের ব্যাপারে আমার নামটা কেন উচ্চারিত হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো আর তোমার সাথে কাজ করি না। প্রদীপ মৈত্রীর হাত দুটো ধরে বলে, শোনো না, এখানে একটু বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি বিষয়টা। মৈত্রী অবাক হয়। শেষ কবে দুজনে হাত ধরাধরি করে বারান্দায় বসেছে মনে করতে পারে না। কেন কে জানে, ওর মনে হয় প্রদীপ বোধহয় কোনো ঝামেলায় জড়াচ্ছে। ও কি বলতে চায় সেটা ভালো করে শুনতে হবে। প্রদীপ বলে, আসলে কি জানো, আমি রণজয়দার সাথে কথা বলছিলাম। উনি তো এখন খুব বড় প্রমোটার হয়েছেন, আর আমিও এখন বিল্ডিং ম্যাটেরিয়াল সাপ্লাইয়ের ব্যবসা করছি। তাই উনি আমাকে একটা বড় সুযোগ দেবেন বলে কথা দিয়েছেন। মৈত্রী কথার মাঝখানে বাধা দেয়, এই রণজয়দার লোকটা কি আমাদের পাড়ার রণ? প্রদীপ বলে, হ্যাঁ গো। মৈত্রী বলে, ও তো আমার বয়সী, তোমার থেকে বয়সে ছোট। ওকে আবার তুমি দাদা বলতে শুরু করলে কবে থেকে? প্রদীপ জিভ কেটে বলে, যা কি বলছো? উনি তোমার ছোটবেলার বন্ধু হতে পারেন, তাই বলে আমি কখনো ওকে নাম ধরে ডাকতে পারি? আমাদের কাজে প্রমোটাররা হলো মান্যগণ্য লোক, তাদেরকে খাতির করতেই হয়। মৈত্রী বলে, সে না হয় বুঝলাম, ও তোমার কাছে এখন একজন কেষ্টবিষ্টু লোক, কিন্তু আমার নাম করে ওকে তুমি কি বলছিলে? প্রদীপ বলে, ওই মানে তোমাদেরই আর এক বন্ধু আছে না অরিন, ওদের বাড়িটা বেশ অনেকটা জায়গা জুড়ে পড়ে রয়েছে অনেক দিন ধরে। প্লটটা বেশ ভালো, একেবারে কর্নার প্লট। রণজয়দা ওই প্লটে দুটো 6 তলা বিল্ডিং তুলতে চান। এখন তুমি যদি অরিনকে রাজি করাতে পারো তাহলে সবারই লাভ হবে। অরিনের আর্থিক অবস্থাও তো শুনেছি ভালো নয়, ও একটা ফ্ল্যাট আর প্রচুর টাকা পাবে। আমিও ওই জমিটা রণজয়দাকে পাইয়ে দিলে কিছু দালালি পাবো, আর মেটেরিয়াল সাপ্লাইয়ের বরাতটাও পাবো। মৈত্রীর আগে দু চোখে অন্ধকার দেখে। এই জন্য কদিন ধরে তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো বুঝি? তুমি এখন রণর হয়ে দালালি শুরু করেছো। দেখি রণকে ফোনে ধরো তো দেখি, ওকে জিজ্ঞেস করি ও অরিনের সাথে সরাসরি কথা না বলে কেন তোমায় দিয়ে কথা বলাচ্ছে, আর আমিই বা কেন এসব বিষয়ে ঢুকবো। মৈত্রীকে এতটা রেগে যেতে দেখে প্রদীপ আপাতত আর কথা বাড়ায় না, কিন্তু মনে মনে বলে, কতদিন আর তুমি অরিনকে বাঁচাবে শোনা? চারদিক থেকে ওকে আস্তে আস্তে ঘিরে ফেলা হচ্ছে। সুভাষকে অটো চালিয়ে নিয়ে যেতে দেখে হাত তুলে থামিয়ে ডান দিকে বসে পড়ে মানিক। এই রুটে ড্রাইভারের ডান দিকে প্যাসেঞ্জার বসানোর নিয়ম নেই, তাই ওই সিটটা খালিই থাকে। অটোয় বসে মানিক বলে, কিরে কেমন রোজগারপাতি হচ্ছে? সুভাষ বলে, এই তো সবে কদিন হলো চালানো শুরু করলাম, মাথার উপর এখন অনেক লোন, আর এই লাইনে প্রচুর গাড়িও ঢুকে গেছে। কবে যে লাভের মুখ দেখব কে জানে। মানিক বলে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটা রোজগার তো শুরু হলো। আচ্ছা শোন না সুভাষ, এই ট্রিপটার পর আমার সাথে একবার অরিনের বাড়ি চল তো, ওর সাথে দরকার আছে। সুভাষ বলে, এখন ধান্দার টাইমে আমি গাড়ি ছেড়ে অরিনের বাড়ি কেন যাব? ওর কোনো বিপদ হয়েছে নাকি? মানিক বলে, না বিপদ এখনো হয়নি, তবে হতেও পারে, আর কোনো বিপদ হলে সেটা ওর দোষেই হবে, এই তোকে বলে রাখছি। চল না, ওকে একটু সাবধান করা দরকার।
তোর সাথে তো ওর খুব ভাব ছিল ছোটোবেলায়, তাই ওর সাথে কথা বলার সময় তুই থাকলে ভালো হয়। দাদাও তোকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন ওর বাড়ি। দাদা বলতে মানে কাকে বোঝাতে চাইছে সুভাষ বুঝতে পারে। এই লাইনে অটো চালানো শুরু করার পর থেকে এই এক নতুন উৎপাত শুরু হয়েছে। আজ এখানে চলো, কাল সেখানে যাও। রোজগার বন্ধ করে এখন মাঝে মাঝে বেগার খাটতে হয়। ও জানে ভালো না লাগলেও এই কাজ করতে হবে, কারণ ওর টিকি বাঁধা আছে। কিন্তু অরিনের নামটা শুনে ওর চিন্তা হয়। ও তো কারোর সাথে পাঁচে থাকে না, ওর আবার কী বিপদ হলো কে জানে। গাড়িটা স্ট্যান্ডে রেখে প্যাসেঞ্জারদের থেকে ভাড়া নিয়ে মানিকের সাথে অরিনের বাড়ির দিকে এগোয়। দরজা খুলে মানিক আর সুভাষকে একসাথে দেখে অরিন ভীষণ অবাক হয়ে যায়। কি ব্যাপার তোরা? মানিকের দিকে তাকিয়ে বলে, অবশ্য তুই এসে ভালো করেছিস, তোর সাথে আমার দরকারও ছিল। মানিক জানতে চায় কি দরকার। অরিন বলে, আচ্ছা তুই মাকে দিয়ে কী সব ফর্ম টর্ম ফিল আপ করাবার জন্য উঠে পড়ে লেগেছিস বলতো? মানিক বলে, আরে ওটা তো তোদের সংসারের ভালোর জন্যই আমি করতে বলেছি। তোদের অবস্থা তো আমি দেখতেই পাচ্ছি, মাসে মাসে কিছু টাকা করে আয় হলে তোদের উপকার হবে না? অরিন বলে, দেখ মানিক, তুই আমার ছোটোবেলার বন্ধু। তুই জানিস আমার বাবা একজন মাস্টারমশাই ছিলেন। কেবলমাত্র দুটো টাকা বেশি আয় করব বলে আমরা যে কোনো বিষয়ে সম্মতি দিতে পারি না। এই অনুদানটা সরকার গরিবদের সুরাহার জন্য করেছে। এখন সকলেই যদি গরিব সেজে এই অনুদান গ্রহণ করতে লাইন দেয়, তাহলে প্রকৃত গরিবরা সাফার করবে আর সরকারের প্রকল্পও ব্যাহত হবে। মানিক বলে, ও তার মানে তোরা গরিব নোস? সুভাষ বলে ওঠে, কি হচ্ছে কি মানিক? মানিক বলে, তুই থাম। একটা মানুষ জীবনে এত ঝাড় খাওয়ার পরেও কি করে এত গাম্বার থাকতে পারে তা আমি বুঝি না। আর শোন অরিন, আমার কাছে লুকোবার চেষ্টা করিস না, আমি সব জানি। তুই গরিব সত্যিই থাকতিস না যদি এই ভূতের মতো ভাঙাচোরা বাড়িটা কোনো প্রমোটারকে দিয়ে একটা ফ্ল্যাট আর বেশ কিছু ক্যাশ নিয়ে নিতিস। এ তো যা অবস্থা, যে কোনো দিন ছাদ খসে পড়ে তুই আর মাসিমা চাপা পড়ে মরবি। কেন রে, তুইও দালালি খাবি নাকি? মানিকের পিছন থেকে মৈত্রী চিৎকার করে প্রশ্ন করে। ও যে কখনো এসেছে তা ওরা তিনজনের কেউ খেয়াল করেনি। মানিক মৈত্রীকে দেখে এবার ক্ষেপে ওঠে, কেন রে, তাহলে তোর আর তোর বরের দালালির ভাগে কম পড়ে যাবে নাকি? অরিন গম্ভীর গলায় বলে, মানিক এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। মৈত্রী বলে, না রে, তোরা কিছুই জানিস না। তোর এই জমি সমেত বাড়িটা এখন একটা লোভনীয় প্লট হিসেবে পরিচিত হয়েছে। ও কিছু ভুল বলেনি। আমার বর প্রদীপকে রণজয় ফিট করেছে আমাকে দিয়ে তোদের রাজি করানোর জন্য। কথা আগে আমি জানতাম না, গতকাল হঠাৎই জানতে পারি। তাই আজ সকালেই ছুটে এসেছি তোকে সাবধান করতে। অরিন, আমার খুব ভয় করছে তুই না আবার কোনো বিপদে পড়ে যাস। সুভাষ এতক্ষণ চুপ করে সবার কথা শুনছিল, এখন বলে ওঠে, আচ্ছা মানিক, অরিনরা অনুদান নেবে কি না, ওরা ওদের জমি বেচবে কি না, এগুলো তো ওদের ব্যক্তিগত ব্যাপার, অন্যরা কেন মাথা ঘামাবে? মানিক গর্জে ওঠে, তুই চুপ করে থাক, তোকে শুধু সঙ্গে আসতে বলেছিলাম, কোনো জ্ঞান দিতে বলিনি। অরিন মৈত্রীর দিকে তাকিয়ে প্রশ্ন করে, রণজয় মানে আমাদের বন্ধু রণ? ও এই জমিটা নিতে চাইছে? ও তো আমার সাথে নিজে থেকে এসেই কথা বলতে পারতো। তোরা তো জানিস এই বাড়ি নিয়ে আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। বাবা বড় সাধ করে এ বাড়ি বানিয়েছিল। আচ্ছা মানিক, তোর মনে আছে আমরা ছোটোবেলায় এই একফালি জমিটাতে ছোঁয়াছুঁয়ি খেলতাম? একটা কথা জেনে রাখ তুই, আমি বা আমার মা কেউ বেঁচে থাকতে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না। মানিক বলে, না তা পারবি কেন, না খেতে পেয়ে মরতে পারবি তোরা। অফিস যাওয়ার সময় হঠাৎ অরিনের বাড়ির সামনে ভিড় দেখে সমীর দাঁড়িয়ে পড়ে। কী বিষয়ে কথা হচ্ছে খানিকটা ধারণা হয় ওর। মানিকের কাঁধে হাত দিয়ে বলে, তুই কিন্তু বাড়াবাড়ি শুরু করেছিস এবার। সবার ব্যক্তিগত ব্যাপারে মাথা ঘামানোটা তোর স্বভাব হয়ে উঠেছে। মানিক আর চোখে ওকে দেখে নিয়ে অরিনের দিকে তাকিয়ে বলে, তোকেই বা মাথা ঘামাতে কে বলেছে? যে চরকায় তেল দে, আমার কিছু না, ওরই ক্ষতি হবে। পারলে ওকে বোঝা তোরা। একবার বিপদে পড়ে ওর কোনো শিক্ষা হয়নি, পারবে তো নিজের জেদ ধরে রাখতে? অনেক বড় বড় লোক আছে যারা চায় ও এই বাড়ি সমেত জমিটা বেচে দিক। ভালো কথায় না দিলে তারা হয়তো চাপ বাড়াবে। যখন 20-25টা সাইলেন্সার খোলা বাইক রোজ বাড়ির সামনে চক্কর কাটবে, তখন বাড়ির ভেতরে শান্তিতে বাস করতে পারবে তো ওরা? সুভাষ এবার রেগে বলে, এই মানিক, তুই কি অরিনকে থ্রেট দিচ্ছিস নাকি? অরিন বলে,
তোর এই বড় বড় লোক আর বাইক বাহিনীকে জিজ্ঞেস করে দেখিস তো তাদের শরীরে পুলিশের রুলের দাগ রয়েছে কিনা। আমি সব দিক দিয়ে শেষ হয়ে গিয়েছি, বুঝলি। আমার আর নতুন করে হারানোর আর কিছু নেই। এই শেষ সম্বল বাড়িটা বাঁচাতে আমি কিন্তু শেষ পর্যন্ত লড়ব। একবার বিনা অপরাধে জেল খেটেছি, এবার না হয় নিজের ভিটে বাঁচাতে অপরাধ করেই জেল খাটব। সুভাষ, সমীর আর মৈত্রী অরিনের দুপাশে এসে দাঁড়ায়। মৈত্রী লক্ষ্য করে গলির মুখে একটা গাড়ি বেশ খানিকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ স্টার্ট দিয়ে রওনা দেয়। গাড়ির পেছনের সিটে বসা লোকটার মুখের আদল অনেকটা রণজয়ের মুখের সাথে মেলে। মানিক পিছন ফিরে হাঁটতে শুরু করেছে। বাকি বন্ধুদের মুখে যুদ্ধজয়ের হাসি, কিন্তু মৈত্রীর মুখ গম্ভীর। ঠিক বুঝে উঠতে পারে না যুদ্ধটা শেষ হলো না শুরু হলো। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।